আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। কেমন কাটলো তোমাদের দোল পূর্ণিমা গতকাল? অবশ্যই জানিও বন্ধুরা। দোল পূর্ণিমা তো চলে গেছে, তবুও তোমাদের অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা। তোমাদের জীবনের প্রতিটা দিন এরকমই রঙিন হয়ে থাকুক, এই আশা করে আজকের পর্ব শুরু করছি। বন্ধুরা, আজ অলৌকিক জোনের আসরে ঘটনা পাঠিয়েছেন তন্ময় রক্ষিত। ঘটনা পাঠিয়েছেন মোশাট, হুগলি থেকে। বলছেন, এখন ঘটনা পাঠাচ্ছি, তবে ঘটনাটা আজ বা এই কিছুদিন আগেকার নয়, অনেক বছর আগে। ধরে নিন 2001 হবে, কারণ এক্স্যাক্ট সালটা আমার অতটা মনে নেই, ওইরকমই সময় হবে। তখন আমার সবে বড় ছেলে জন্মেছে, ছোট ছেলে জন্মায়নি। তখন সবে বিয়ে করেছি। গ্রামে টুকটাক কাজকর্ম করতাম, কিন্তু তাতে সংসার চলতো না। সন্তান জন্মানোর পরে খরচা আরও বাড়ে। তো সেই সময় গ্রামে করলে কোনো কাজ লোকে ছোট বড় কথা বলবে। আমাদের গ্রামে এখন অনেকটা উন্নত, কিন্তু তখন খুব আলোচনা হতো প্রতিটা বিষয়ে। তা আমি হাওড়ার সাইডে একজনের সঙ্গে যোগাযোগ করেছিলাম। সেখান থেকে কথাবার্তা বলে আমি ট্রেনে পেন বিক্রি করতাম। আপনাদের হয়তো মনে আছে, তখন একটা পেনের সেট পাওয়া যেত, আলো জ্বলতো, একসঙ্গে 3টে নিলে একটা ফ্রি, এরকম একটা কম্বো আমি বিক্রি করতাম। আমি আজকে নিজের নাম পরিচয় সবই বললাম, অন্য কেউ হলে হয়তো গোপন করতেন। আমার গোপন করার আর এই বয়সে কিছু নেই। লোকে জানলেও আমার কোনো ক্ষতি নেই, আর না জানলেও যে আমার খুব বড় উপকার হয়ে যাবে তাও না। ঘটনাটা এমন, একটু ইতস্তত লাগে বটে, তবে বলতে যখন শুরু করেছি সমস্তটা সত্যি কথাই বলবো। তো ট্রেনে বিক্রি করি, তখন প্রায় বছর 2 হয়ে গেছে। স্টেশন চেঞ্জ হয়েছে, গন্তব্য চেঞ্জ হয়েছে, অনেক কিছু চেঞ্জ করেছি। তারপরের দিকে শিয়ালদার লাইনে খুবই জিনিসপত্র বিক্রি করতাম। বাড়ির গ্রামের লোকেরা কেউ না জানলাম, বাড়ির লোকেরা জানতো। অনেকে বলতো, ট্রেনে যদি কেউ দেখে ফেলে তুমি আমাদের বাড়ির ছেলে, তখন তো লোকে নিন্দে করবে। তখন বলতাম, যারা নিন্দে করবে তারা আমার ছেলের দুধ বা সংসারে এক মুঠো ভাত জোগাড় করে দেবে না। তো নিন্দে করতে হলে তারা টাকা দিক, আমি সমস্ত কিছু করব। এইসব বলার পর বাড়িতে আমার মা, বাবা, বড়দা প্রথম দিকটা আপত্তি করলো, আস্তে আস্তে সব মেনে নিয়েছিলেন যে মানুষ তো সৎ উপায়ে কাজ করছে, সে তো চুরি ডাকাতি করছে না। দিন এভাবেই কাটছিল। যে ঘটনাটার কথা বলতে যাব সেটা উল্টোডাঙ্গা স্টেশনের ঘটনা। ওখানে কোনো কিছু বিক্রি করতে যায়নি। সেদিন আমাদের সঙ্গে আমাদের একটা টিম হয়েছে। যে কোনো কাজে যখন মানুষ যায় না, একটা পরিচিত একটা টিম হয়ে যায়। সেখানে আমরা স্টেশনে একটা জায়গায় জড়ো হয়ে আলোচনা করতাম, কে কত ইনকাম করলে, কার কোন জিনিসটা ভালো বিক্রি হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। যেমন আমার এক বন্ধু দিলখুশ বিক্রি করতো, তার ভালো সেল ছিল। তখন আমি ভেবেছিলাম পেনের থেকে দিলখুশ বিক্রি করলে বোধহয় ভালো সেল হবে, এইরকমভাবে চলছিল। তো উল্টোডাঙ্গারই ওইখানে একটা ছোট ঝুপড়ি বলা যায়, সেখানে ও থাকতো। ওর পা ভেঙে গেছিল। পা ভেঙে বিছনায় শয্যাশায়ী। আমরা আবার কয়েকজন মিলে কিছু টাকা পয়সা ওর বাড়িতে পাঠাতে ওই কারণেই গেছিলাম। তো আমি যাদের সঙ্গে গেছিলাম তারা তাড়াতাড়ি বেরিয়ে এলো। আমি ওর কাছে অনেকক্ষণ বসে কথা বলছিলাম। বলতে বলতে বেশ সন্ধে নেমে এসেছে। আমি বললাম, দেখো আমি তো আবার উল্টো দিকে যাব, উল্টোডাঙ্গা মানে শিয়ালদা লাইন, আবার আমি যাব সেই হাওড়ার লাইনে, কারণ আমাকে বারুইপাড়া যেতে হবে। বারুইপাড়া থেকে আমাকে ওখানে আমার সাইকেল রাখা থাকে, ওখান থেকে আমি যাব। তো এরকম কথাবার্তা বলে আমি চলে আসছি, কারণ হাওড়া একটা কাজও ছিল, সেখানেও আমার যেতে হতো। তো আমাদের বারুইপাড়ার যে স্টেশনটা, সেটা কিন্তু নেহাত ছোট না, মোটামুটি বড় স্টেশন। সারাদিন অনেক ট্রেন যাতায়াত করে। বর্তমানে তো খুবই উন্নত হয়েছে, কিন্তু আমি যে সময়ের কথা বলছি তখন অতটা উন্নত ছিল না। উল্টোডাঙ্গা স্টেশনে যখন আমি এসে দাঁড়িয়েছি তখন বাজে 6টা 20-25 হবে। কিন্তু শীতের সময়, নভেম্বর নাকি ডিসেম্বর চলছে, তাড়াতাড়ি অন্ধকার হয়ে গেছে। এবার
হঠাৎই আমার চোখ পড়ে স্টেশনের একদম সাইড ঘেঁষে, মানে এমন একটা জায়গা চট করে ওকে কিন্তু চোখে পড়বে না। এবার আমরা দিনরাত ট্রেনে ঘুরি, ট্রেনে সমস্ত কিছু আমাদের জীবনযাত্রা এখন এমন হয়ে গেছে, ব্যালেন্সও লাগে না, আমরা বেশ এমনভাবে দাঁড়ায় লোকে জিজ্ঞেস করে দাদা আপনারা পড়ে যান না, এরকম একটা বিষয় এসে গেছে। সেখানে হঠাৎ দেখলাম একটা মহিলাদের যে ব্যাগ, যেটা লেডিস ব্যাগ বলি, একটা লালচে রঙের লেডিস ব্যাগ, খুব বড়ও না ছোটও না, মাঝারি সাইজের, পড়ে আছে। প্রথমত কারোর জিনিস এখানে পড়ে থাকলে নেওয়া উচিত না, সেটা আমরা জানি, কিন্তু তখন আমার অত্যন্ত অভাবের অবস্থা। কি বলবো আপনাদের, লজ্জার কথা, আমার স্ত্রী অনেক দিন ধরে একটা ব্যাগ চাইছিল, কারণ গ্রামের সবাই মিলে কথা হয়েছিল পুরীতে যাবে, শ্রীধামে। তো বলতো ছোটোখাটো জিনিস নেওয়ার জন্য তো একটা ছোট ব্যাগ হলে ভালো হতো, কিন্তু সংসার চালিয়ে আদার্স আনুষঙ্গিক কাজকর্ম করে না এক্সট্রা কোনো কিছু তো টাকা খরচা করতে ভয় লাগতো, যে এইটা যদি কিনে ফেলি তারপরে যদি ওই খাতে শর্ট পড়ে যায়, কেন আমরা গরিব মানুষ, আমাদের ভেবে ভেবে একটা টাকা হলেও খরচা করতে হতো। তো ব্যাগটা দেখলাম বেশ ভালো, হাতে তুলে দেখলাম ব্যাগটা খালি, কিছু নেই, কেন হাতে তুলে তো বোঝা যায় ওয়েটটা। দিদি বিশ্বাস করুন, যদি ভাবতাম ব্যাগটা ভারী আমি ফেলে দিতাম ওখানে। দেখলাম ব্যাগটা বেশ হালকা, হালকা একটা ব্যাগটা মানে ফাঁকা। কেউ হয়তো বড় লোকের, কলকাতার জায়গা, বড় লোক মানুষ, হাতও ভালো ব্যাগ, কিন্তু ওদের তো প্রচুর টাকা, হয়তো এমনি রাস্তায় ফেলে দেয়। কেন আমরা এগুলো শুনে শুনে বড় হয়েছে যে শহরের লোকেরা জামা কাপড় রং না উঠলেও আর জিনিসপত্র পুরনো হয়ে গেলে ফেলে দেয়। তো সেরকম কয়েকটা জিনিসপত্র আমি দেখেওছি, আমি শিয়ালদা বা আমাদের হাওড়া স্টেশনে মঙ্গলা চত্বরে আমি দেখেছি পুরনো জিনিসপত্র বিক্রি হয়। আমি ব্যাগটা তুলে নিলাম, তুলে নিয়ে দেখলাম চ্যাটচ্যাটে কিছু লেগে আছে ব্যাগের সাইডে, একটু অন্ধকার ছিল, বুঝতে পারছিলাম না চ্যাটচ্যাটেটা কি লেগে আছে। একটা কল ছিল স্টেশনারি সাইডে, ওখানে ভালো করে ব্যাগটাকে ধুয়ে নিলাম। পুরো তো লেদার না, বলে ওটাকে কি মেটেরিয়াল বলে আমি জানি না দিদি, কিন্তু ওটা ওয়াশেবেল। ধুয়ে একটুখানি পুছে নিলাম, দিয়ে আমার সঙ্গে একটা বাজার করার যে ব্যাগ, ওই ব্যাগ ছিল, আমি তার মধ্যে ঢুকিয়ে নিয়েছি। আর আশেপাশে দেখলাম কেউ সেভাবে আমায় খেয়ালও করেনি, বা তাকেও দেখলাম যদি কেউ খুঁজছে বাজে তাহলে তো আমি তাকে দিয়ে দিতাম। দেখলাম সেও কেউ কিছু নেই, বুঝলাম যে কারোর কোনো প্রয়োজনের জিনিস না। তারপর আমি অনেকক্ষণ ট্রেন ধরবো বলে বসে আছি, যদি কারোর প্রয়োজনের জিনিস হতো নিশ্চয়ই সে ছুটে আসতো বা খুঁজতো। দেখলাম কারোর কোনো মাথা ব্যথা নেই, তার মানে ব্যাগটা বেওয়ারিশ। ব্যাগটা নিয়ে বাড়ি চলে এলাম। সেইটা যে জীবনের কত বড় ভুল আমি সেদিন বুঝেছি, যে দুম করে রাস্তায় যদি মোটা টাকাও পাওয়া যায় তাও বোধহয় নেওয়া উচিত না। আমার জীবনের এই একটা ঘটনা আমাকে চোখে আঙুল দিয়ে শিখিয়েছে। আমি ব্যাগটা নিয়ে চলে এলাম বাড়িতে। সেদিন কোনো কিছু সমস্যা নেই, কিন্তু সমস্যা যে আসবে তাও কখনো আমি ভাবতে পারিনি। স্ত্রীকে দেখালাম, আমি মিথ্যা কথা ওকে বলিনি যে আমি কিনে এনেছি, বললাম এরম এরম ব্যাপার, কলকাতার একটা জায়গা থেকে পেয়েছি, বড় লোকদের ব্যাপার। তো প্রথমে স্ত্রী বললো কান্নাকার ব্যাগ তুলে আনলে যদি তার দরকার হয়। বলে দেখো দরকার হলে এরকম ব্যাগ একটা পড়ে থাকবে, আর ব্যাগে তো কিছু নেই যে ট্রেন থেকে হাত থেকে পড়ে গেছে বা কিছু, তাও তো সম্ভাবনা নেই, কারণ তার কাউকে দেখলাম না। ব্যাগটা যখন খুললেন আমার স্ত্রী, খুলে দেখলো যে না, কোথাও কোনো ছেঁড়া ফাটা কিচ্ছু নেই। উনি ভাবতে বসলেন যে এত ভালো ব্যাগ লোকে ফেলে দেয় কি করে। বললাম তারা বড় লোক, দরকার নেই আরো 10টা আছে, একটা ফেলে দিয়েছে। সবাইকে আমাদের মতো গরিব নাকি গ্রামের লোক? ওদের আবার ফ্যাশন থাকে, জামা কাপড়ের সঙ্গে ব্যাগ মিলিয়ে মিলিয়ে ব্যবহার করে, শহরের মহিলাদের দেখেছি, তেমনই হবে হয়তো। আমার স্ত্রী গ্রামের মহিলা, খুব সহজ সরল, উনি বিশ্বাস করলেন তাই হবে। তো একটা চেন খুলে, চেনগুলো পরপর খুলছিলেন, দেখছিলেন কোথাও কিছু নেই। একটা ছোট চেন থাকে একটু উঁচু দিকে, সেই ছোট চেনটা খুলে, একদম ছোট্ট পুচকি, সেখানে হাত ঝুঁকিয়ে দেখলো মোটামুটি 50 না 51 টাকা খুচরো টুজরো মিলিয়ে আছে। তা উনি বলে দেখো টাকা আছে, তুমি খেয়াল করোনি? বলে না, আমি অতটা বুঝতে পারিনি। কেন, কয়েন আছে, নড়েনি? নড়লেও তো কয়েনের আওয়াজ হয়। আমি বলছি দূর বাবা, বুঝতে পারলে তো আমি ওখানে কোনো
মন্দিরেও টাকাটা দান করে আসতাম। 51 টাকা নিয়ে আমার কি হবে? তো আমার স্ত্রী বললেন, তাহলে মন্দিরে দিয়ে আসি। আমি বললাম, মন্দিরে দিলেও তো কোনো পুরুত বামুন সেটাকে নিয়ে বাড়ির কাজেই ব্যবহার করবে, থোড়ি না ঠাকুর টাকা নেয়। রেখে দাও, আমার 2-3 দিনের যাতায়াত ভাড়া হয়ে যাবে। যতদিন আগেকার কথা বলছি তখন 51 টাকার অনেক দাম ছিল। আজকের যুগে শুনলে হয়তো লোকের হাসি পাবে। আমি 2-3 দিন টাকাটা নিয়ে যাতায়াতও করেছি, আমার বলতে কোনো লজ্জা নেই। ব্যাগটা আমার স্ত্রী পেলেন, কিন্তু তার ঠিক 3 দিন পরে অদ্ভুতভাবে দেখলাম যে হাতে পায়ে কিছু কালো কালো গোটা গোটা বেরোচ্ছে। ভাবলাম কোনো অ্যালার্জি হয়েছে, আর আমাদের কোনো অ্যালার্জির ধাত বা কিছু নেই। গ্রামের মানুষ রোদে জলে পুড়ে বড় হয়েছি, অ্যালার্জি আমাদের আসে না। তাও ভাবলাম যে আমার তো তেমন কিছু নেই, হঠাৎ এরকম হলো কেন? খুব চিন্তা করছিলাম। সামনে একজন হোমিওপ্যাথ বসেন আমাদের, তাকে বললাম। তিনি কিছু ওষুধ দিলেন। আস্তে 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 হাত থেকে শুরু হয়েছিল, হাতের কবজির ওখান থেকে, সেখান থেকে ছড়িয়ে 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 পুরো হাত, তারপরে ঘাড়, পিঠ, পুরো চুলকে চুলকে প্রাণ ওষ্ঠাগত। আমার স্ত্রী বলতেন, এত চুলকিও না, চুলকলে বিষিয়ে যায়, নখশানিতে বিষিয়ে যায়। নিম পাতার বান্ডিল করে বেঁধে দিচ্ছি, ওই নিমের ডাল দিয়ে বরং করো, কারণ হাত দিয়ে চুলকিও না। কিন্তু নিমের ডাল কোথায় বাদ, মানে এত চুলকানি থাকতে পারছি না। গ্রামে একজন ডাক্তার ছিল, কোনো রকমে টাকা পয়সা জোগাড় করে তাকে দেখালাম, তিনি কিছু ওষুধপত্র দিলেন তখনকার দিনে, তাও কাজ হলো না। আমি যে গ্রামে থাকি সেখানে সমস্ত কিছু দূরে দূরে। একদিন রাতের বেলা এত জ্বর এলো, আর তার সঙ্গে বমি হচ্ছিল। আমার ছেলে তখন ছোট, প্রথমেই বলেছি, বাচ্চাকে দেখবে না আমার স্ত্রী আমাকে সামলাবেন। দাদাকে বলল ঘরে গিয়ে, বাবা মা সবাইকে ডেকে তুললো রাত্রেবেলা। তারা বললেন, এত রাত্রে তো কিছু করার নেই, কিছু বড়ি আছে, জ্বরের বড়ি খেয়ে আপাতত ঘুমোক, সকালবেলা দেখা যাবে। কিন্তু বড়ি খেয়েও জ্বর কমলো না। সারা রাত আমার স্ত্রী জলপট্টি দিলেন, অচেতন অবস্থা, তার সঙ্গে তীব্র চুলকানি, এবং যে জায়গাগুলো চুলকোচ্ছি লাল লাল দাগড়া দাগড়া হয়ে ফুলে যাচ্ছে। কি অদ্ভুত দেখতে হচ্ছে, মানে বোঝা যাবে না। আমি বললাম, এ তো কোনো চামড়ার রোগ হয়েছে। তখন আমার স্ত্রী অকপটে হঠাৎ বললেন, ওই জন্য তো বলি রাস্তা থেকে কোনো জিনিস কুড়িও না, কার না কার কি কুড়িয়েছ, কি জানি কি তুকগুণ ছিল, দেখো তোমার হাতের কি অবস্থা হলো। তারপর আমি আরও কয়েকজনকে দেখালাম। ওখানে একজন জল পোড়া তেল পোড়া দিতেন, আমার স্ত্রীর খুব বিশ্বাস ছিল, আমার মায়েরও বিশ্বাস। তার যা যা বিধি সব কিছু পালন করা হলো, তাতেও কোনো উপকার হলো না। এত কিছু যখন ঘটে যাচ্ছে, তখন আমার পাশের বাড়ি একজন, তারা আমার দুঃসম্পর্কের জ্ঞাতিও হন, আবার প্রতিবেশী, দুরকমই বলা যায়। তিনি বললেন যে, দেখো কলকাতার মেডিকেল কলেজে টপিক্যালে নিয়ে যাও, যদি ওরা দেখে ছেড়ে দেয় দেবে, না হলে ভর্তি করে নিক, কারণ ওর যেভাবে বাড়ছে ভবিষ্যতে কিন্তু আরও সমস্যা হবে। আমার মা, আমার স্ত্রী, আমার বাবা, তারা প্রত্যেকে তার সঙ্গে সহমত হলেন যে হ্যাঁ তুমি ঠিক বলছো, কারণ এটাতে আমরা খুব বেশি ভালো কিছু দেখছি না। এত বাড়াবাড়ি তো হওয়ার কারণ নেই, তার জীবনে কোনো দিন কোনো অ্যালার্জি ছিল না, কথা নেই বার্তা নেই, অ্যালার্জি এলো কোত্থেকে? হঠাৎ করে চামড়ার রোগ আসবে কেন? বাড়ির খাবার খায়, বাড়ির জামা কাপড় কাচা পরে, আমাদের খুব পরিষ্কার পরিচ্ছন্ন আমরা, তো চামড়ার রোগ হঠাৎ করে হবে কেন? এরকম চিন্তা ভাবনা চলছিল। কলকাতায় গেলাম, এরপর কলকাতার টপিক্যালে দেখালাম, তারা কিছু টেস্ট লিখে দিল। সেখানে আমরা প্রায় ওই যেখানটা সবাই রুগীরা শুয়ে থাকে ওখানেই আমার আর আমার স্ত্রীর প্রায় 2 দিন কেটে গেল। হসপিটালের মধ্যেই বারান্দায় শুয়ে থাকতাম। সমস্ত কিছু করে বললেন তেমন তো কিছু রক্তে পাওয়া গেল না, তবে এটা মনে হচ্ছে কোনো রকমের একটা সোরাইসিস, কি অদ্ভুত টাইপের নাম বললেন ডাক্তারবাবু। ওষুধ দিলেন, কাজ হলো আবার হলোও না। এভাবেই চলতে লাগলো। এইভাবেই বছরের পর বছর, কখনো কমে যায়, আবার বাড়ে। এই করে আমার প্রায় বছর 2 কেটে গেছিল। তারপর আমার স্ত্রীর হঠাৎ মনে হয় যে আচ্ছা, ওই ব্যাগটা আনার পর থেকে হয়েছিল,
ওই ব্যাগের জন্য হলো না তো। তখন অন্যরা সবাই বলল যে ব্যাগ থেকে হলো তো তুমিও ব্যাগটা ব্যবহার করো, তাহলে তোমারও হতো। তাহলে ওর একা হবে কেন? বলে না, ও তো হাতে করে তুলে এনেছিল, তার জন্য কিছু নয় তো। তো আমাদের গ্রামের একজন কবরেজ আছেন, তিনি নানা রকম জিনিস, তার ক্ষমতা ছিল, বর্তমানে উনি গত হয়েছেন, তিনি সমস্ত কিছু দেখে টেকে বলতে পারতেন, তার সেই ক্ষমতা ছিল। তিনি বললেন যে দেখো, আমাদের মশাটের, আমি মশাটে থাকি, কিন্তু মশার থেকে আর একটু একটা স্টপেজ এগিয়ে, সেখানে তার কাছে তার থানে আর কি যাওয়া হলো। তিনি সমস্ত কিছু শুনলেন, দেখলেন। এবার উনি বললেন আমাকে 2 দিন সময় দাও, আমি ধ্যানস্থ হব, ধ্যানস্থ হয়ে আমি তোমাদের সব কিছু বলতে পারবো। বললেন ঠিক আছে। তারপরে আমার স্ত্রীকে উনি যা জানিয়েছিলেন, 2-3 দিন বাদে আমার স্ত্রী আবার গেছিলেন যে দেখো, তোমার স্বামী কোনো ফেলে দেওয়া জিনিস তুলে আনেননি, ওটা এমন একজন মহিলার ব্যাগ ছিল, সে মহিলা ওই লাইনেই কাটা পড়ে মারা গেছিলেন। কোনো কারণে লাইনটা টপকাতে গেছেন, আর উল্টোডাঙার ওই জায়গাটায় আজও এত লাইন, যদি হট করে ট্রেন এসে যায়, প্রচুর, মানে এই অঘটন প্রায় হয়তো নিত্যদিনের ব্যাপার আজও। এবং ওই চ্যাটচ্যাটে যেটা দেখেছিলেন সেটা কিন্তু রক্ত। রাতের বেলা উনি খেয়াল করেননি চ্যাটচ্যাটে কি লেগে আছে, অন্ধকার ছিল। উনি যদি ভালো করে আলো এসে দেখতেন রক্ত, তাহলে হয়তো ওখানেই ফেলে দিতেন, কিন্তু চ্যাটচ্যাটে কি লেগে আছে ভেবেছিলেন লাইনের ধারে পড়ে আছে, হয়তো হবে কিছু নোংরা টোংরা। উনি আবার ধুয়ে নিয়েছিলেন বাইরেটা, আগেও উনি বলেছেন। তাতে আরও সমস্যা হয়েছে, আর তার থেকেও বড় অপরাধ হয়েছে, ওই যে টাকাটা ছিল, টাকাটা হয়তো তার কোনো উদ্দেশ্যে বা কিছু ছিল, সেই টাকাটাও সে ব্যবহার করেছে। তার জন্য তার একটা দৃষ্টি, কোপ বা সব কিছু হয়ে গেছে। এবার বললেন যে এর হাত থেকে মুক্তির উপায় কি। এবার মুক্তির উপায় পেতে গিয়ে তারপর যা যা হলো সেগুলো কিন্তু আরো ভয়াবহ। উনি বললেন আমি আসনে বসে সে আত্মাকে ডাকবো, আত্মাকে ডেকে আমি জিজ্ঞেস করবো সে কি চায়। কারণ একবার গয়ায় গিয়ে পিণ্ডদান করলাম, পিণ্ড কিভাবে তুমি দেবে? অচেনা অজানা লোক, কে সে, স্ত্রী পুরুষ মহিলা নাকি কে, কেউ কিছু জানে না, তার নাম গোত্রও নেই, ওভাবে তো পিণ্ডদান হবে না। আমি আসনে বসে তাকে জিজ্ঞেস করব যে সে কি চায়, তার কি করলে তার এই রাগ যাবে, এবং তার রাগ চলে গেলে আমার মনে হয় তোমার স্বামীর এই চর্মরোগও চলে যাবে। সব কিছু তার দৃষ্টির ফলে হয়েছে। তিনি যবে থেকে আস্তে আস্তে বললেন যে আমি তোমাকে জানাবো, আমাকে সময় দাও, আমি ওভাবে দিনক্ষণ তোমাকে বলতে পারছি না, তবে অমাবস্যায় আমি বসবো, আমি কোনো সংবাদ হলে আমি লোক পাঠিয়ে তোমাকে ডেকে পাঠাবো। ওনার স্ত্রী চলে এলেন বাড়িতে। তারপরে বেশ কয়েকদিন না সপ্তাহখানেক হয়েছে, তার ওনারই ওই বাবাজির একজন চেলা এসে বাড়ি থেকে ডেকে নিয়ে গেল যে আপনাদের খবর দিয়েছে, আপনি যাবেন আজ বিকেলবেলা। ওনার স্ত্রী, মা, ছোট বাচ্চাটাকে নিয়ে গেলেন ওখানে। ওখানে গিয়ে যা জানলেন তা খুব ভয়াবহ। জানলেন যে ভদ্রমহিলা কাটা পড়েছেন সে কোনো খুব বড় লোক, মানে ওরা যেটা ভেবেছিল বড় মানুষ, ওই ব্যাগটা পেয়েছে নিয়ে যাচ্ছে না, তিনি ওই শহরেই কোনো একটা বাড়িতে পরিচারিকার কাজ করতেন, খুব গরিব মানুষ। যে বাড়িতে কাজ করতেন সেই বাড়িরই কোনো মেম সাহেবের কাছ থেকে ওই ব্যাগটা চেয়েছিলেন। কিসের জন্য চেয়েছিলেন? তার বিবাহিত মেয়ে, তারাও খুবই গরিব, সে মেয়ে আবদার করেছিল তাকে দেবে। আর 51 টাকাটা তার যাতায়াত খরচা বা ওটা তার সম্বল ছিল, কারণ সেটা মাসের শেষ ছিল, ওটা কটায় টাকায় তার দিন চালাতে হতো, তারপর তাকে কাজের বাড়ি থেকে মাইনে দিত। ওই জন্য ওটা ভেতরের পকেটে রাখতো, যাতে হট করে কোনো কেউ তুলে না নেয় পকেট মার। ওই জন্য টাকাটা সামনে দেখা যায়নি। ব্যাগে কিছু ছিল না কেন? এবার ব্যাগ থেকে কিছু জিনিস ছিল, কেউ বার করেছে কি কি সেটা জানা যায় না। তবে এই হলো বিষয়, তার ওই ব্যাগটার প্রতি খুব আকর্ষণ ছিল যে মেয়েকে দেব, টাকাটা তার রোজগারের কষ্টের টাকা। সে তো জানতো না যে এক মুহূর্তে একটা ট্রেন আসবে আর আমার ভবলীলা সাঙ্গ হবে, আমার জীবনের সমস্ত কিছুই শেষ হয়ে যাবে, জীবনটাই শেষ হয়ে যাবে। তো তার
ওই আত্মা ওইটা করাচ্ছে, তার যে চোখের জল, তার অভিশাপ থেকে চর্মরোগ হয়েছে, এবং সে আত্মা নাকি ভর করে ওই বাবাজির উপর, ভর করে বলেছে চর্মরোগ কি হয়েছে, ওকে যতদিন না ও মরছে আমি ওকে ছাড়বো না বা আমি শান্তি দেবো না। ও কী করে আমার টাকা নিল, ও কেন ব্যাগে হাত দিল, ব্যাগটা যদি ওখানেই পড়ে থাকতো পুলিশের লোকেরা, জিআরপি ওরা তুলে নিয়ে যেত, ঠিক খবরাখবর পাঠিয়ে পেয়ে যেত। তো এখানে ভদ্রমহিলা বা উনি যখন জানলেন স্ত্রীর কাছ থেকে সমস্ত কিছু, উনি বলছেন তখন মানুষটা নিজে ভুল করলে চট করে নিজেরটা স্বীকার করতে চায় না। আমিও তাই করেছিলাম, আমি নিজেরটা স্বীকার করতে চাইছিলাম না। আমি বলছিলাম যদি তাই হয়, বাবাজি যদি ঠিকই বলেন, তাহলে পুলিশ যখন তার মৃতদেহ তুলে নিয়ে গেছে তখন তো ব্যাগটাও ছিল, ব্যাগটা কেন নিয়ে যায়নি? তারা তো বডির সঙ্গে যা যা পাওয়া যায় সবই নিয়ে যায়নি কেন? তখন আমার দাদা বললেন যে বোকার মতো কথা বলো না, ট্রেনের হাওয়া এমন টেনে নিয়ে যায় যে এক জায়গায় যদি তার জটি পড়ে থাকে বা জিনিস, তার মানে তাকে সেখানেই মারা গেছে না, তাকে হাওয়া টেনে কত দূর নিয়ে গেছে কেউ জানে না। তো যেখানে মারা গেছে সেখান থেকে বডি পেয়েছে, তুলে নিয়ে গেছে। ন্যাচারালি তারা খুঁজতে আর ব্যাগটা নিতে আসেনি, বা ভবিষ্যতে হয়তো কি করতো না করতো, সেদিনই হয়তো সে মারা গেছে, কেন রক্তটা তাজা ছিল। তখন গাটা শিউরে উঠল। আমার স্ত্রী প্রথমেই যেটা করলেন, ব্যাগটাকে টেনে নিয়ে গিয়ে পেছনে ডোবায় গিয়ে ফেললেন। ব্যাস, তারপর থেকে শুরু হলো আর উপদ্রব। প্রতি সেই রাত্রির থেকে, যেই পেছনের আমাদের একটা পানা পুকুরে ভরা ডোবা, সে ডোবায় কেউ ইউজ করে না, সেই ডোবায় গিয়ে ছুঁড়ে কি করবে ব্যাগটাকে নিয়ে ভাবতে পারছিলেন না, ফেলে দিলেন। সেটা না করে যদি ওই বাবার পরামর্শ নিতেন তাহলে আগামী দিনগুলো আমাদের হয়তো একটু শান্তির হতো। তারপর থেকে প্রতিদিন রাত্রিবেলা ডোবা থেকে মূলত কে যেন চান করছে, আর ঠিক ডোবার একদম কাছাকাছি আমার ঘরটা, আমার দাদা বৌদির ঘর বা মা বাবার ঘরটা একটু দূরে, কিন্তু ডোবার কাছাকাছি সব থেকে যে ঘরটা সেটা হলো আমার। মাটির ঘর ছিল তখন, ছোট ছোট জানলা, তো জানলার বাইরে পরিষ্কার মনে হতো কে যেন ডোবা থেকে ডুবছে আর উঠছে, যে ডোবায় লোকে দিনের বেলা নামবে না, রাত্রে কি করে নামবে। একদিন আমার স্ত্রী একটু সাহস করে ফাঁক করে দেখতেও গেছিল, দেখে কিছু নেই, শুধু যেন একটা ঝমাত ঝমাত আওয়াজ হচ্ছে, আর কি ভয়ঙ্কর একটা বাঁশবাগান আর ডোবা, বাঁশবাগানের গাছে গাছে যেন একটা শস্য করে যেন মনে হয় কে চলে যাচ্ছে। তাড়াতাড়ি করে উনি জানলাটাকে ভালো করে বন্ধ করে দিলেন। সে তো মর্মান্তিক ব্যাপার, তাহলে কি ফেলে দিয়ে ভুল করলাম? তারপর থেকে দাওয়ায় প্রতি রাত্রে দরজা ঢক 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 শব্দ, এবং এই শব্দ যে আমাদের ঘরের দরজায় হয়েছে তা নয়, আমার দাদা বৌদির ঘরে হয়েছে, আমার মা বাবার ঘরে হয়েছে। বলতে লজ্জা নেই, আমার বাবা বৃদ্ধ, তখন উনি বৃদ্ধ বয়সে যা হয়, রাত্রিবেলা ঘুমোতে গেলেও বারবার বাথরুমে যেতে হয়। প্রথম দিন রাতে যখন হলো, উনি ভয়েতে বাথরুম ঘরেই করে ফেলেছিলেন, এতটা ভয় পেয়েছিলেন। তারপরের দিন থেকে ঘরের মধ্যে একটা মালসা রাখা হতো। আশা করি শ্রোতা বন্ধুরা ঘেন্না পাবেন না যে আমাদের এমন দুরবস্থা শুরু হয়েছিল। লোকের শুনলে অবিশ্বাস্য লাগবে, আমার স্ত্রী রান্না করতে বসেছেন, আমাদের মাটির উনুন ছিল, ভাত জাল দিতে বসেছেন, উমা ভাতের মধ্যে কোথা থেকে উড়ে এসে এক মুঠো ছাই এসে পড়লো, সবে সরে গেছে, উঠে এসে দেখে ছাই পড়েছে। আমার ছেলে তখন অনেক ছোট, ওইসব বদমাইশি করার বয়স তার হয়নি, আর আমার দাদার ছেলে সে তখন অনেকটা বড়, তার আবার ওই বদমাইশি করার বয়স সে পেরিয়ে গেছে, আর সে সেরকমই না, সে অত্যন্ত ভালো ছেলে। তো এইরকম কাজ কে করবে? তারপরে প্রতিদিন কিছু না কিছু এক একটা অঘটন ঘটতে শুরু করলো। বাড়িতে মা একটু পুজো দেবেন ভেবেছিলেন, পুজোতে একদিন সত্যনারায়ণে পুজো দেবেন বলে কিছু ফলমূল জোগাড় করা হলো। মা যে কটা ফল কাটতে যায় দেখে সব ফলই পচা, মিষ্টি খুলে প্যাকেট খুলতে যায় সেটাও দেখে গন্ধ ছাড়ছে, তো মহা মুশকিল। আবার সেই বাবাজির কাছে যাওয়া হলো, তিনি এবার প্রচণ্ড রেগে গেলেন। তিনি বললেন, তোমাদের যা ইচ্ছা তাই করো, আমাকে না জিজ্ঞেস করে ব্যাগটা ভাবে ছুঁড়ে ফেলতে কে বলেছে? বললেন, আমরা ভয় পেয়েছিলাম, আমি শুনেই গায়ে কাঁটা দিয়েছিল, আমি ফেলে দিয়েছি। বলে ব্যাগটা তুলে আনো। ব্যাগ এখন ওই পানা পুকুরে নেমে গিয়ে কে তুলবে? আর তার থেকেও বড় কথা, কার সে সাহস আছে ওই ব্যাগটাকে তুলে আনার? কিন্তু
যা কাজ করলো আমার দাদার ছেলে। এখানে একটা জিনিস বলে রাখি, অনেকে হয়তো ভাববেন যে মিথ্যে কথা বলছে। দেখবেন যেখানে বড় যদি আপনারা পানা পুকুর দেখেন, পুকুর যদি পানায় ভর্তি হয়ে থাকে না, কোনো কিছু ফেললে পানার ওখানে আটকে যায়। জলটা যেখানে একদম কম সেখানে জলেতে জিনিসটা যায় না। তো আমার দাদার ছেলে সাইড দিয়ে দিয়ে একটা লাঠি মতো নিয়েছিল, খুঁচিয়ে 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 একটা জায়গা দেখলো, হ্যাঁ কাকিমা ব্যাগটা এখানে ফেলেছে, ব্যাগটা এখানে পড়ে আছে, একটু কাদা জল পানা টানা লেগে আছে বটে, তা ব্যাগটা এখানে পড়ে আছে। তার মা ভয় পেয়ে বললো, বাবা একদম হাত দিসনি, দেখে ফেলেছিস, উঠে চলে আয়। ছেলেকে ভালো করে চান টান করিয়ে মুখে তুলসী পাতা দিলেন যাতে কোনো ছেলের বিপদ না হয়। স্বাভাবিক, বাড়িতে সবাই ভুগছে। সেদিন দুপুর থেকে সেই ছেলের প্রচণ্ড জ্বর, তার আবার গায়ে ছোট 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 র্যাশ। বৌদির সঙ্গে আমাদের একটু অশান্তি হয়ে গেল। বৌদি যাতা বলে গেলেন যে তোমার এই জিনিসপত্র কুড়িয়ে আনার জন্য আজকে আমার ছেলেটাও মরতে বসবে নাকি? তোমার তো ঘায়ে শেষ হয়ে গেছো, এবার কি আমার ছেলেটাও যাবে? তো বৌদির জায়গায় যে কেউ থাকলে সেও রেগে যেত। বাবাজিকে খবর দিলেন দাদা, বাবাজি এলেন। এসে তিনি আর তার লোক কিছু মন্ত্র বলে এবং একটা কাপড় দিয়ে বেঁধে ওটাকে তুলে নিয়ে চলে গেলেন। তুলে নিয়ে চলে যাওয়ার পর 3-4 দিন 5 দিন কেটে গেল, আর কিন্তু বাড়ির মধ্যে কোনো সমস্যা হয়নি। না রাত্রিবেলায় দরজা ধাক্কানো, না ওই পুকুরের জলের যে মনে হচ্ছে কেউ চান করছে, উঠছে নামছে, চান করার তো পুকুরই না, জলই তো দেখতে পাওয়া যায় না, সেই সব শব্দ, দরজার আওয়াজ, কোনো কিছু আর পাওয়া গেল না। এবং উনি আর একটা কথা বলেছিলেন যেটা আমি মিস করে গেছি, ওনাদের খোলার চাল ছিল, টালি খোলা বলে, তাতেও নাকি কদিন ধরে শুরু হয়েছিল যে দপ 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 এত জোর আওয়াজ। ওনার বাবা বলছেন যে ভূতের জ্বালায় তো টালি ভেঙে যাবে, বর্ষা এলে তো জল পড়বে ঘরে, সবে টালি সামান দিয়েছি, মানে সব দিক থেকে উৎপাত করছে। তারা আবার বাবাজির কাছে কিছুদিন বাদে গেলেন সমস্ত কিছু, তখন তো ব্যাগটা চলে যাবার পর বাড়িতে ওই প্রবলেমগুলো সলভ হয়ে গেছে, মানে ওগুলো কিছু হচ্ছিল। তবে হ্যাঁ, ওই ছেলেটির জ্বর কমছে না, আসছে যাচ্ছে, গায়ে র্যাশও আছে। এনার তো র্যাশ হয়ে হয়ে উনি বলছেন কালো কালো দাগড়া দাগড়া। আজও যদি আমাকে কেউ আসে দেখে আমি বড় বড় পায়জামা পরে থাকি যদি রাস্তায় বেরোতে হয়, কারণ ছাপ এখনও রয়ে গেছে। মাঝে মাঝে সেখান থেকে হয়, মানে ঘাটা বাড়ে, তখন কিছু ওষুধ লাগাই, তবে আগের মতন আর সেই জিনিসটা নেই। তিনি নিয়ে গেছিলেন, তিনি ওটাকে নিয়ে অনেক কিছু করেছিলেন সেই বাবাজি। তারপরে সে আত্মার মুক্তির কোনো রকম একটা ব্যবস্থা অন্তত পক্ষে যাতে না জ্বালাতন করে। এবং আমি আমার স্ত্রী একদিন গেছিলাম তার থানে, তিনি ডেকে পাঠিয়েছিলেন যে তোমরা এসো, তোমরা তাকে ক্ষমা চাও। তো বাবার ওপর একদিন ভর হয়েছিল, আমরা ক্ষমা চেয়েছিলাম যে আমরা গরিব মানুষ, আপনিও যেমন জীবিত অবস্থায় গরিব মানুষ ছিলেন, আমরাও গরিব মানুষ, সেই জন্য ব্যাগটা নিয়েছি, আমরা এত কিছু জানতাম না, আমাদের ক্ষমা করবেন। আর আপনার অ্যাড্রেসটা দিন, কোনো রকম ঠিকানা দিন, আমি 51 টাকা কেন তার থেকে বেশি টাকা আর একটা ভালো ব্যাগ আপনার মেয়েকে দিয়ে আসবো, কিন্তু আমার এই রোগ থেকে আর আমার ভাইপোকে এই মৃত্যু যন্ত্রণার হাত থেকে রক্ষা করুন। গায়ের যন্ত্রণার জ্বরেতে সে বেচারা অসুস্থ, সে বাচ্চা ছেলে পারছে না, সে চলে গেলে দাদা বৌদি আমাদের গোটা সংসার অন্ধকার হয়ে যাবে। আজকে যদি কেউ বলতো সমস্তটাই আমাদের ওই বাবাজির ভাঁওতাবাজি, এইসব বাবারা করেন, তাদের জন্য একটা উত্তর এরপরে আমি বলতে যাচ্ছি। বা কেউ হয়তো বলবেন যে আমি ব্যাগটা তুলে এনেছিলাম, তারপর এটা গায়ে ওই চুলকুনি যেটা বেরিয়েছে, চর্মরোগ, সেটা একটা কাকতালীয় ঘটনা, হয়তো আগে আমি অপরিষ্কার ছিলাম বা আমি ট্রেনে ঘুরতাম, আমার গায়ে ঘাম টাম থেকে হয়েছে, ইত্যাদি ইত্যাদি অনেক কেউ ব্যাখ্যা দেবে। বিষয়টা হলো বাবা ভরের অবস্থায় একটা অ্যাড্রেস মুখে বলেছিলেন, তার শিষ্যরা সেটা পেন্সিলে লিখে নিয়েছিল। পরবর্তীকালে সেই অ্যাড্রেস ধরে আমি, আমার স্ত্রী, আমার দাদা 3 জনে মিলে সেখানে গেছিলাম। সেটা উল্টোডাঙারই একটি জায়গায়, সেই জায়গাটির নাম বলবো না। এবং সত্যি সত্যি একটা ঘরে দেখলাম, সেটা ছোট্ট একটা ঘর, সেখানে একজন অল্প বয়সী মেয়ে বেরিয়ে এলো, 2 বাচ্চা দেখলাম ঘরে ঘুরছে। তাকে সমস্তটা বলাতে তিনি কেঁদে উঠলেন, বললেন হ্যাঁ আমারই মা মারা গেছেন, এরকম বলছে, এরকম ব্যাগের ব্যাপার।
বলছে ব্যাগ তো মা ওই বড় লোকের বাড়ি থেকে পেয়েছিল, আমাকে জানিয়েছিল, তো সে সেটা নিয়ে আর ব্যাগ নিয়ে আলোচনা করলো না। তার মায়ের বেশি বয়স হয়নি, মায়ের মৃত্যুতেই সে মর্মাহত। তো পুরো বিষয়টা তাকে খুলে বলা হলো। তার স্বামীও পেশায় একজন ভ্যান চালক, তিনি সমস্তটা শুনে বললেন আমি ওই মুটেগিরি করি আর কি, জিনিসপত্র দোকানে দেওয়া এসব করি। হ্যাঁ, আমার শাশুড়ি মা খুব কষ্ট করেই চালাতেন, আমরা সবাই গরিব মানুষ। আর আমার শাশুড়ি মা ওই যে দূরে দেখছেন ওই ঘরটা তালা দেওয়া, ওইখানে থাকতেন। শ্বশুরমশাইও মারা গেছেন, উনি ওই মদ খেতেন, লিভার পচে গেছিল, মারা গেছেন। এরা 3টে বোন, 2টো বোনের দূরে বিয়ে হয়েছে নদিয়া ওই সাইডে, এরই আমাদেরই একই জায়গায় থাকতাম, আমাদের ভালোবাসার বিয়ে। ওর মা বলল ঠিক আছে, একই বেল্টে অনেক জায়গায় অনেক টালির ঘর সারি দেওয়া থাকে, তো ওদের ঘরটা আগের দিকে আর এদের ঘরটা একদম শেষের দিকে। আমাদের বিয়ে হয়েছিল, আমরা সুখেই আছি। উনি তখন বললেন বোন, তোমার মায়ের আত্মা যেভাবে আমরা না জেনে কষ্ট দিয়েছি, আমরাও খুব গরিব মানুষ, আমরা এরকম ট্রেনে হকারি করতাম। বর্তমানে আমার দাদা সংসার চালে, আমি তো কাজ করতে পারি না, বেশ কয়েক বছর হয়ে গেল। তো আমার বাবাজির উপর ভর হয়েছিল, ইত্যাদি ইত্যাদি সমস্তটা তাকে ডিটেলে বলা হলো। তিনি একটা জোগাড় করে, কষ্ট করে টাকা জোগাড় করে তিনি তার দাদা একটা নতুন ব্যাগ সে মেয়েটিকে দেন, কিছু টাকা সাহায্য তাকে করেন। বললেন বিশ্বাস করবেন কি না জানি না, এত কলকাতায় ভালো ডাক্তার বুদ্ধি, আমার দাদা কোনো ত্রুটি রাখেননি। আজও সমস্ত প্রেসক্রিপশন ওষুধ আমার কাছে আছে, কারোর অবিশ্বাস হলে আমি তাকে দেখাতে পারবো। মাস 3 মধ্যে আস্তে 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 আমার সমস্ত ওষুধ খাওয়া বন্ধ হয়ে গেল। দাগগুলো আছে, মিথ্যা কথা বলবো না, মাঝে মাঝে গরম বাড়লে সেখান থেকে ইরিটেশন হয়, আমাকে মলম লাগাতে হয়, কিন্তু সেই যে যন্ত্রণা আমি ভোগ করেছি, দাগছোপ তো আমার গোটা জীবনের আমার পাপের ফল হিসাবে আমি তাকে গ্রহণ করেছি। কিন্তু যে অবস্থা আমার হয়েছিল তার থেকে এখন অনেক ভালো আছে। আমি আমাদের গ্রামের এখানেই একটা দোকানে ছোটোখাটো কাজ করি, সেই থেকেই বর্তমানে আমার ছেলেও বড় হয়ে গেছে, সে কাজ করছে, সুতরাং আমার নিজের শরীরটাকে চালানোর জন্য কাজ করি। আমার দাদা, দেবতুল্য দাদা, তিনি গত হয়েছেন, মা বাবাও আর নেই। আমার সেই দাদার ছেলে আজকে অনেক বড় হয়েছে, তারও বিয়ে হয়ে তার সন্তান হয়ে গেছে। তো অতদিন আগেকার কথা, তো এত বড় ঘটনাটা বললাম বন্ধুরা। যদি আমার এই চর্মরোগ আর এই ব্যাগ পাওয়া আর আমার বাবাজির বলা অ্যাড্রেস সমস্তটা কারোর অবিশ্বাস্য মনে হয়, তবে কিছু বলার নেই। তবে যদি সত্যিই অবিশ্বাস্য হয়, যদি প্রতিটা বিষয় কাকতালীয় হয়, প্রশ্ন একটাই রেখে গেলাম, তাহলে কি করে সেই মেয়েটিকে অর্থ সাহায্য করা এবং একটা নতুন ব্যাগ দেওয়ার পর আমার আস্তে আস্তে সমস্ত কিছু কমে গেল? যদি আত্মা বলে কিছু নাই থাকবে, যদি সত্যিই তার মায়ের আত্মা ওভাবে কষ্ট নাই পাবে। উত্তরের অপেক্ষায় রইলাম বন্ধুরা। গ্রামের মানুষ, ভালো করে বলতে পারছিলাম না, যদি ভুল ত্রুটি হয় মার্জনা করবেন। কি বলবো, আমার বলার কোনো ভাষা নেই। আর আমি অলৌকিক জোনের বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ তোমরা জাজমেন্টাল হয়ে ওনাকে কিন্তু কোনো খারাপ কথা, উল্টোপাল্টা কথা কমেন্টে লিখো না, এটা আমি ফ্র্যাঙ্কলি বললাম তোমাদেরকে। কারণ এইভাবে সত্যিটাকে স্বীকার করে লিখে ঘটনা পাঠানো, যেখানে মানুষ সামান্য কিছুতেই বলেন আমি নাম প্রকাশ করতে চাই না, হয়তো সেই ঘটনাগুলোর নাম প্রকাশ করলে এমন কিছু ক্ষতি হয় না। আমি প্লিজ কাউকে আঘাত দিচ্ছি না, কিন্তু অনেকে লেখেন, আমি ঘটনা পড়ার পর মনে হয় যে নাম না প্রকাশের কী ছিল, মনে মনে আমি ভাবি এখানে ওনার পুরো ইমেজের ব্যাপার। এরকম কত অপরাধ তো কত মানুষ করে, একটা অপরাধও বলা যায় না, তিনি গরিব মানুষ পেয়েছেন, কুড়িয়ে এনেছেন, চুরি তো থরি না করেছেন। কিন্তু সেটাকে স্বীকার করা, এবং সেটা যে উনি অন্য আমার একটা বন্ধুর হয়েছে বলেও ঘটনাটা পাঠাতে পারতেন, নিজের নাম দিয়ে পাঠানোর জন্য সত্যি মনের জোর লাগে। দেখো, তোমরা আমার সঙ্গে হয়তো সহমত পোষণ নাও করতে পারো। এরপর সরাসরি চলে যাচ্ছি কমেন্ট বক্স সেকশনে। সুচেতনা চৌধুরী, উনি কলেজ মোড়ে বিপিওর ঘটনাটায় বলেছিলেন এটা পুরোটাই হ্যালুসিনেশন। বৃন্দা বোস লিখেছেন দারুণ। শম্পা চ্যাটার্জি লিখেছেন দারুণ। কমেন্ট করেছেন ইন্দ্রনীল হালদার, লিখেছেন বালি উত্তরপাড়ার মাঝে কোনো ঝিল নেই। আচ্ছা, হতে পারে, আমি তো ওই জায়গার নই, আমি আপনারা যেটা বলবেন আমাকে সেটাই আমি মেনে নেব।
পম্পা মিত্র, আমি রোজ রাতে তোমার গল্প শুনি। দিদি এগুলো গল্প না, এগুলো সম্পূর্ণ সত্যি ঘটনা। কমেন্ট করা হয় না তো, কিন্তু তোমার গলাটা শোনার জন্য বেশি শুনি। থ্যাংক ইউ। রনিক ঘোষ, রোল নাম্বার 21, ক্লাস 5। দিদি গল্পগুলো দারুণ। বোন, এগুলো সমস্তটা সত্যি ঘটনা। শ্রীরাতম, খুব ভালো লাগলো, কুকুরটির জন্য খুব কষ্ট লাগলো। আসলে ঠিক মতো যত্ন না নিতে পারলে পোষ্য নেওয়া উচিত না। আমি একদম সহমত আপনার সঙ্গে। দীপ সরকার, স্বপ্না কমেন্ট করেছেন। আরও তনুশ্রী, মৌসুমি মিড ডে, জবা দেবী ডানকুনি থেকে, সঙ্গমিতা শর্টস, সোমা সাহা কমেন্ট করেছেন। অভিক 788, সন্ধ্যা ঠাকুর, শম্পা ছেত্রী, টুইন ট্যারোট, যারা নিজেদের পুনর্জন্মের এরকম একটা বাড়িতে 3টে কুকুর আছে 16 বছর ধরে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। মৌসুমি, সঞ্জয় মজুমদার, দিবাকর কুণ্ডু, সিনচেন, অমিত ভট্টাচার্য, অনিন্দিতা বিশ্বাস, সঞ্চিতা রয়, মণিদীপা রয়, সুপর্ণা মুখার্জি লিখছেন বেলঘুরিয়া থেকে শুনছি, অপেক্ষা করছিলাম। পূরবী কিচেন ওয়ার্ল্ড, একে পেমেন্ট, নাইস আদার ওয়ান দিদি, থ্যাংক ইউ সো মাচ। মাধুরী দাস, সুমন সমাদ্দার, অমিতা ঠাকুর, আশিস কোলে, ইউজার ম্যাম 631, কুল ফ্রিক্স, মৌসুমি হাজরা, সোমা দাস, কুহেলি রয় চ্যাটার্জি এবং আরও অনেকে। থ্যাংক ইউ সো মাচ। আপনারা এভাবেই আমাদের সঙ্গে থাকুন, আর প্লিজ ভালো লাগলে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। ধন্যবাদ। শুভরাত্রি।